আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো আজকে আমরা পড়বো জিএসটি এর জন্য কাজ শক্তি ক্ষমতা। চলো সময় নষ্ট না করে শুরু করি। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পারতেছো তিনটা পার্ট আছে এখানে। একটা নিয়ে কি করবা, কাজ, একটা শক্তি, আর একটা ক্ষমতা। তো শুরুতে আমরা একটু দেখি যে কাজ বিষয়টা কি। তো ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো যে বল আর হচ্ছে স্মরণের গুণফলকে কাজ বলে, এটা ছোটবেলায় পড়ছিলা ক্লাস 9-10-এ। এই সেচিতে আসার পরে সংখ্যাটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে বল ও বলের দিকে স্মরণের গুণফলকে বলা হয় কৃত কাজ। কিন্তু আসলে এটাও ফিক্স না, এটা ধ্রুব বল দ্বারা কৃত কাজ। এটা কি? এটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃত কাজ, দ্বারা কৃত কাজ। এখন যদি বলটা পরিবর্তনশীল হয় তখন কি হবে? বল যদি পরিবর্তনশীল হয়, এখানে লিখে দেই। আচ্ছা, আরেকটা পেজে লিখে দেই যে পরিবর্তনশীল বল দ্বারা যদি কৃত কাজ বলে, পরিবর্তনশীল বল দ্বারা, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, তাহলে বিষয়টা কেমন হবে? তখন তোমার করতে হবে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন অফ এফ ইন্টু ডিএস বা ডিএক্স যেটাই থাকুক, ঠিক আছে? যদি পরিবর্তনশীল বল হয়, বলের মান যদি চেঞ্জ হইতে থাকে সময়ের সাথে সাথে, তাহলে বা পজিশনের সাথে সাথে, তখন তোমার এটা ইন্টিগ্রেশন করে বের করতে হবে, ঠিক আছে? চলো সামনে আমরা দেখবো, যখন ম্যাথ সলভ করবো তখন তোমরা দেখতে পাবা। যেমন দেখো, শুরুতে একটা ম্যাথ আছে, 500 গ্রাম ভরের একটি কণার উপরে এত নিউটন বল ক্রিয়া করে। কত নিউটন? 6x² - 4x নিউটন বল ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে x=0 থেকে x=2, x=0 থেকে x=2 অবস্থানে সরে গেলে বলের দ্বারা কৃত কাজের পরিমাণ কত? তো এইটা দেখো কি হয়েছে, তুমি কি বলের মান পাচ্ছ এখানে? দেখো এক্স এর মান 0 থেকে 2 পর্যন্ত অসংখ্য মান আছে, অসংখ্য। 0.1, 0.01, 0.001, 0.2, এরকম অসংখ্য মান আছে, তাই না? তো প্রত্যেকটা মানের জন্য তোমার তাহলে কি বলের মানটাও আলাদা হয়ে যাচ্ছে। তার মানে এটাকে আমরা কি বলবো? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। যখন এরকম পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আসবে, তখন তোমার কি করতে হবে? ইন্টিগ্রেশন করে বের করতে হবে। তো তোমার কিভাবে করবা তাইলে দেখো, তাহলে W তুমি কেমনে করবা? ইন্টিগ্রেশন অফ এফ, এখানে যেহেতু এক্স দিয়ে দেওয়া আছে, ডিএক্স, আর কত থেকে কতর মধ্যে? এই যে 0 থেকে 2 এর মধ্যে তোমাকে করতে হবে, তাহলে 0 থেকে 2 এর মধ্যে করতে হবে। তাহলে একটু মান বসাও তুমি। এফ এর মান কত দেওয়া আছে? 6x² - 4x। বলো, এখন তোমাদের একটু ইন্টিগ্রেশন শেখাই। ইন্টিগ্রেশনের ক্লাসেও আবার ইন্টিগ্রেশনই আমার শেখাইতেই হবে, আমার এটাতেও ইন্টিগ্রেশন শেখাই। তো ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল বলো তো? ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন অফ x⁴n, x⁴n এর যদি ইন্টিগ্রেশন করো সেটা কি হয়? x⁴n+1 নিচে আসবে n+1, ঠিক আছে? x⁴n+1 নিচে আসবে কি? n+1। এখন তুমি তাহলে এটা দিয়ে ইন্টিগ্রেশন করে দেখো কি আসে। পার্ট করো, এটুকুর ইন্টিগ্রেশন করো, আবার এটুকুর ইন্টিগ্রেশন করো। 6x² ইন্টিগ্রেশন যদি তুমি করো, কি আসবে? x² ইন্টিগ্রেশন করলে আসবে x³ নিচে হচ্ছে 3। লিমিট পরে বসাচ্ছি, লিমিটের কাজ পরে 0 2 -4। যেমন এই 4 গুলাকে কেন কাজ করতেছি না, এইগুলো তো ধ্রুব সংখ্যা, এগুলোকে বাইরে নিচ্ছি। x এর ইন্টিগ্রেশন করলে কি আসবে তাহলে? এই যে ফর্মুলা অনুযায়ী দেখো আসবে x² নিচে 2, 0 থেকে 2। এখন তুমি মান বসাও, কেমন আসছে দেখো। এটা 6/3, এই 3টাকে বাইরে নিয়ে আসলাম। তাহলে x³ এর ভিতরে আছে। ইন্টিগ্রেশনের মান কেমনে বসাইতে হয়? প্রথমে আপার লিমিট বসাইতে হয়, x³ আছে তার মানে হচ্ছে 2³ মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়, ঠিক আছে? প্রথমে কি করবা? ওই x এর জায়গায় যেখানে x আছে ওই জায়গাতেই তোমার আপার লিমিটটা বসাইতে হবে, এরপর মাইনাস ওই x এর জায়গায় লোয়ার লিমিটটা বসাইতে হবে। তারপরে মাইনাস আর কি আছে? 4/2, এটাতে আছে কত? 2² - 0। তাহলে কত আসে দেখো, এখানে আসে হচ্ছে 2 আর 2³ 2⁴ মানে এটা এখানে আসে 610, মানে সেখানে 2 আর 2² 4 8, তাহলে থাকে হচ্ছে 8 জুল। আনসার হচ্ছে তাহলে এই নাম্বার। বোঝা গেছে? এটা একবারে করলাম, এটা একদম বাচ্চাদের ক্যালকুলেশন। বুঝতে পারছো? যদি এরকম দেখো কখনো ইকুয়েশন আকারে, তখন তোমার মাথায় নিয়ে আসতে হবে হ্যাঁ এখানে ইন্টিগ্রেশন করে আমার করতে হবে, ঠিক আছে? চলো সামনের দিকে। এটা কই আসছিল? জিএসটি তে 22-23 আসছিল।
সংরক্ষণশীল বল দ্বারা 1 কেজি ভরের একটি বস্তুকে এ থেকে বিতে নেওয়া হলো। ধরে নাও এইটা হচ্ছে একটা এ অবস্থান আর এইটা হচ্ছে একটা বি অবস্থান। তো প্রথমে আমি এ থেকে বিতে গেছি এবং বি থেকে এ বিন্দুতে ফিরিয়ে আনা হলো, আবার বি থেকে আমি এ বিন্দুতে আসছি। বস্তুর উপর কৃত কাজ কত? তো কৃত কাজ ডাব্লু মানে কত বলো তো? ডাব্লু মানে হচ্ছে বল আর সরণের উপাংশ। তো এখন তুমি আমাকে বলো এই বস্তুটার সরণ কত? এই বস্তুটা এ থেকে বিতে গেছিল, আবার বি থেকে এতে আসছে। সরণ মানে কি? আদি আর শেষ অবস্থানের মাঝখানের দূরত্ব। তো আগেও সে এতে ছিল, ঘুরে ফিরে আবার এতেই আসছে, তার সরণ কত? তার সরণের মান হচ্ছে 0। তো সরণ যদি 0 হয় তাহলে কাজের মান হয়ে যাবে কত? এটা হয়ে যাবে 0। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে কত? 0। আচ্ছা, স্প্রিং নিয়ে তোমাদের স্প্রিং এর হচ্ছে এরপরে স্প্রিং এর সিরিজ এইগুলো আছে। তো এই ক্লাসের আগে আমি হচ্ছে পর্যাবৃত্ত গতি ক্লাসটা রেকর্ড করে ফেলছি। তো ওইটাতে স্প্রিং এর যা কিছু আছে, স্প্রিং এর হচ্ছে কাটাকুটি থেকে শুরু করে তোমাদের স্প্রিং এর হচ্ছে আর কি আছে, ওই যে স্প্রিং এর শ্রেণী সমবায়, সমান্তরাল সমবায়, এইগুলো আমি পর্যাবৃত্ত গতিতে আলোচনা করছি। ঠিক আছে, তো স্প্রিং এর ওইগুলো এখানে আলোচনা করব না, কাজের অংশটা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো এটা দেখে কারো মনে করার দরকার নাই যে এখানে হচ্ছে স্প্রিং এর তো ওইগুলো আমাকে দেখাইলো না, কাটাকুটি দেখাইলো না, স্প্রিং এর তো শ্রেণী সমান্তরাল দেখাইলো না, এটা নিয়ে চিন্তা করার কিছু না, ওটা পর্যাবৃত্ত গতিতে আমি দেখাই ফেলছি। ঠিক আছে, আচ্ছা, তো এই জায়গাতে আমি তোমাকে কি দেখাবো, দেখো এইটা হচ্ছে একটা স্প্রিং, এইটা একটা স্প্রিং। তো এই স্প্রিংটাকে যদি তুমি এইদিকে এফ বলে টানো, এদিকে তুমি এফ বলে টানতেছো, ধরে নাও এফ বলে টানলে কি হবে? স্প্রিংটা একটু প্রসারিত হবে, এই একটু মনে করে ধরে নাও প্রসারিত হইলো। আগে এখানে ছিল, এখন এইটুকু, এইটুকু প্রসারিত হয়েছে। এখন তোমাকে আমি যদি বলি, দেখো এই এফ বলটা তুমি দিচ্ছ, তাই না? এফ বলটা যাচ্ছে ওইদিকে, সরণও ওই একই দিকেই হচ্ছে। যেই দিকে বল দিচ্ছ সেই দিকে সরণ হচ্ছে। এই জন্য যখন এজেন্ট কর্তৃক, এজেন্টটাকে, এজেন্টটা তুমি, কারণ তুমি এই স্পিনটাকে টান দিছো, এজেন্ট কর্তৃক প্রযুক্ত বল, বলটাও যেদিকে সরণটাও এইদিকে, এই জন্য এখানে এফ ইকুয়ালস টু কে এক্স। ঠিক আছে, কিন্তু যখন তুমি এই স্প্রিংটাকে এফ বলে টানতিছো, স্প্রিং এর ভেতরে প্রত্যয় নিয়ে বল কাজ করতেছে ঠিক বিপরীত দিকে। নিউটনের তৃতীয় সূত্র কি বলে? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। স্প্রিং এর ভেতরে যেটা হয়, তুমি যত বলে টানতেছো, স্প্রিং এর ভেতরে প্রত্যয়নী বল ঠিক বিপরীত দিকে সেম পরিমাণে থাকে। তো সমপরিমাণ যদি বিপরীত দিকে একটা বল থাকে, তাহলে এই বলটা কোন দিকে? বিপরীত দিকে না? তাহলে এই বলটা কাজ করতেছে বিপরীত দিকে। কার? এই এক্স এর বিপরীত দিকে। এক্স যাচ্ছে এইদিকে, সরণ এইদিকে, কিন্তু বল কাজ করতেছে এইদিকে। এই জন্য দেখো স্প্রিং বল যেদিকে, এক্স তার বিপরীতের জন্য এখানে একটা মাইনাস। বোঝা গেছে এটা কেন পজিটিভ হয়, এটা কেন নেগেটিভ হয়? আশা করি ক্লিয়ার হয়েছে। আর এইটা ইন্টিগ্রেশন করে মেইনলি এই যে ফর্মুলাটা আসে, এই ফর্মুলাটা আসে হচ্ছে ইন্টিগ্রেশন করে। এটা এখন তোমাদের আসলে দেখার দরকার নাই, এখন আর ইন্টিগ্রেশন করে এটা দেখার দরকার নাই। আর চাইলে কেউ দেখতেও পারো, ঠিক আছে, ওইটা থেকে বসাইয়ে ইন্টিগ্রেশন করে দেখতেও পারো, সমস্যা নেই। ঠিক আছে, চলো সামনের দিকে যাই, আমরা দেখি কি আছে। আর স্প্রিং এর এই যে এটা বললাম, এটা হচ্ছে পর্যাবৃত্ত গতিতে পড়াইছি, পর্যাবৃত্ত গতিতে পড়ানো হয়েছে। ঠিক আছে, এটা পর্যাবৃত্ত গতিতে পড়ানো হয়েছে, তো এই জন্য এখানে দেখাচ্ছি না। দেখো কি বলছে এখানে, 25 নিউটন বল দ্বারা কোনো স্প্রিংকে টেনে 10 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত? তো এটা একদম ইজি একটা ম্যাথ, তোমার দেওয়া আছে কতটুকু বৃদ্ধি হয়েছে, বলের মান দেওয়া আছে, চাইছে কি স্প্রিং ধ্রুবক কে চাইছে, তাই না? তুমি কি জানো এফ ইকুয়ালস টু, তাইলে কি এফ ইকুয়ালস টু হচ্ছে কে এক্স, তাহলে কে ইকুয়ালস টু তুমি বলতে পারবা এফ বাই এক্স। এফ এর মান কত দেওয়া আছে? 25 নিউটন, 25 নিউটন। আর এক্স কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। তো এটাকে তোমার কিসে নিতে হবে? অবশ্যই মিটারে নিতে হবে। এখন তুমি অপশনগুলো দেখো, অপশন কোনোটা আছে সেন্টিমিটার, কোনোটা আছে মিটার, তাহলে তুমি কিসে নিবা? তো তুমি আগে সেন্টিমিটারে নিয়ে দেখো কি আসে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো, এই জন্য এই প্রশ্নটা আমি অ্যাড করছি এখানে। নর্মাল প্রশ্ন মনে হইলেও অপশনে কিন্তু ঝামেলা আছে। তো সেন্টিমিটার যদি অ্যাড করি তাহলে এখানে কত আসছে? 2.5 নিউটন পার সেন্টিমিটার আছে? নাই। এখন তাহলে মিটারে করে দেখো যে মিটারে আসলে কত হয়। এই পাশে করে দেই, মিটারে করলে কত হয় দেখো,
এটা হচ্ছে 25 আর মিটারে করলে 10/100, তাই না? তাহলে এটা কাটাকাটি যে থাকে হচ্ছে 10 থাকে, উপরে গেলে 250 নিউটন পার মিটার। দেখো এইটা অপশনে আছে নাকি, দুইটার মধ্যে যেটা অপশনে থাকবে সেটাই হবে। হ্যাঁ, এইটা অপশনে আছে, বোঝা গেছে? তোমার অপশনটা খেয়াল করতে হবে। যদি সেন্টিমিটারে অপশনে থাকতো তাহলে কিন্তু ওইটা আনসার হইতো, তখন তুমি এটা জাস্ট বের করে বসে থাকতে হইতো, তো এটা তো অপশনে নাই। ঠিক আছে, তাহলে তোমার দেখতে হবে, চেক করে দেখতে হবে যে কোনটা অপশনে আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শক্তির কনসেপ্ট আসছে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে এই যে কাজ শক্তি উপপাদ্য, ছোটবেলা থেকে আমরা পড়তেছি। কাজ শক্তি উপপাদ্যটা কি? যে কৃতকাজ মূলত কি? গতিশক্তির পরিবর্তন। পৃথিবীতে ওই যে শক্তির নিত্যতা সূত্র এখানে লেখা আছে, আচ্ছা নাই হয়তো। শক্তির নিত্যতা সূত্র কি বলে? যে পৃথিবীর শুরুতে যত শক্তি ছিল এখনো সেম পরিমাণ শক্তি আছে, শক্তির সৃষ্টিও নাই, ধ্বংসও নাই, জাস্ট কি হয় একটা থেকে আরেকটা রূপান্তর হয়। তো এই রূপান্তরের মাধ্যমে কি হয়, গতিশক্তি আমাদের যতটুকু পরিবর্তন হয় ওইটাই আমরা কাজ হিসেবে পাই। ঠিক আছে, অন্য কোনো শক্তি হিসেবে পাই। এইটাই আমরা এখানে দেখাইছি। দেখো এই যে কৃতকাজ W = গতিশক্তির পরিবর্তন। আর গতিশক্তির সূত্র তো এখন আর তোমাদের বলতে হচ্ছে না। গতিশক্তি কি? ½ m v²। তাহলে ½ m v² - ½ m u², শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। বিভব শক্তি হচ্ছে EP = mgh। সবচেয়ে ইম্পর্টেন্ট এই পুরো স্লাইডের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এই যে এইটা, EK = p²/2am। আমি যতগুলো ক্লাস নিয়েছি কাজ শক্তি উপপাদ্য প্রত্যেকবার বলছি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তাও অনেকে ভুল করে চলে আসছে পরীক্ষায়। ঠিক আছে, এইটা কেমনে আসে দেখো। EK = তুমি তো জানো ½ m v², এটা তো তুমি জানো, এটাতে প্রবলেম নাই। তো আমি এখন একটা কাজ করলাম, উপরে আর নিচে m দ্বারা গুণ করলাম, তাহলে উপরে একটা m দ্বারা গুণ করলে হয়ে গেল m², নিচে একটা m আসলো। এখন m² v², mv মানে কি? p = mv না, ভরবেগ p = mv। তাহলে m² v² কে p² লিখতে পারবো, আর নিচে হচ্ছে 2m। ঠিক আছে, এজন্য পুরোটা আমি এখানে লিখে দিছি EK = p²/2m, খুব ভালো করে মনে রাখবো। চলো সামনের দিকে যাই। হ্যাঁ দেখো কি বলছে, কোন বস্তুর গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বাড়বে? বাড়বে কত এটা চাইছে GST 24-25-এ। তো এইটা তোমাদের আমি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজেও এই টাইপের ম্যাথ সলভ, এটা আমি সলভ করে দিব, তাও সলভ করে দিব। দেখো কি বলছে, তো তুমি নরমালি জানো কি, আমি একটু ছোট করে লিখি কারণ এখানে জায়গার দরকার, একটু বড় হবে। তো এটা EK = p²/2am, এটা আমি মেইন ফর্মুলাটা জানি। এখন ধরে নাও তার গতিশক্তি আগে ছিল, হ্যাঁ আদি গতিশক্তি সব লিখেই দেই যাতে কারো প্রবলেম না থাকে এটা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। আবার আসছিল গতবারে। আদি গতিশক্তি হচ্ছে EK1, বৃদ্ধি করার পর গতিশক্তি, বৃদ্ধির ফলে গতিশক্তি কত হয়ে গেছে? ধরে নাও EK2 হয়ে গেছে। EK2টা কত? যা ছিল কি করছে দেখো, 300% বৃদ্ধি করছে। বৃদ্ধি মানে কি? আগে যা ছিল তার সাথে আরো এইটার 300% বৃদ্ধি করছে। 300% মানে কত? 300/100। এই পার্টটা ভালো করে বুঝতে হবে, এটা খুব সুন্দর মতো বুঝতে হবে। আগে যা ছিল তার সাথে আরো 300% বৃদ্ধি হয়েছে। বিষয়টা এমন না যে EK2 = EK1 এর 300%, এমন না। কারণ কি এখানে বলছে বৃদ্ধি, যদি বলতো যে 300% করা হয়েছে তখন কিন্তু এটা হইতো। বুঝা গেছে? এটা একটু ঠান্ডা মাথায় প্রশ্ন দেখে তারপর সলভ করবো। তাহলে কত আসে একটু দেখো তো। এখানে আসে হচ্ছে EK1 প্লাস, এখানে কাটাকাটি করলে দেখবে আসবে হচ্ছে 3EK1। এখান থেকে তাহলে কত আসতেছে? 4EK1। বুঝা গেছে? তাহলে EK2 = কি আসলো? 4EK1। এখন তুমি এই যে সূত্রের দিকে একটু দেখো, এটার দিকে এখন যদি তুমি তাকাও তুমি কি পাবা বলো তো? আমি যদি এখানে ছোট্ট করে একটু দেখাই যে EK1 p1²/2m আর EK2 = p2² নিচে 2m। তাহলে একটাকে আরেকটা দিয়ে যদি ভাগ করো তাহলে কি আসবে? EK2 ডিভাইডেড EK1। এটা যদি করো তাহলে দেখো আসবে তোমার p2²/p1²। যারা পারো, যারা এটা আরো তাড়াতাড়ি সলভ করতে পারো তারা তাড়াতাড়ি করবা, যারা পারতেছো না তাদের জন্য আমি পুরোটা কিন্তু দেখাচ্ছি। ঠিক আছে, যারা পারো তোমরা তো ভালো, তোমরা তো পারো, তুমি নিজে করবা। আচ্ছা,
এখন তোমার তাহলে করতে হবে কি, এখান থেকে P2 আর P1 এর মধ্যে সম্পর্কটা নিয়ে আসতে হবে। কেমনে নিয়ে আসবো দেখো, কেমনে নিয়ে আসবো? এই EK2 বাই EK1 এটা কেমনে করবা? এই যে আগের স্লাইডে বের করে রাখছি যে EK2 ইকুয়ালস টু কত, EK2 ইকুয়ালস টু কত 4 EK1। তাহলে এখানে একটু করে দাও, 4 EK1 নিচে EK1, আর এই পাশে হচ্ছে P2 বাই P1 পুরোটার উপরে স্কোয়ার। তাহলে এখান থেকে কেটে দিলে থাকে কত, জাস্ট 4 থাকে। দুই পাশে যদি রুট করো, দুই পাশে রুট করলে কি থাকবে বলো তো, এখানে থাকবে 2 আর এই পাশে থাকবে P2 বাই P1। তাহলে কি হয়ে গেছে বলো, ভরবেগ P2 শেষ ভরবেগ কি হয়েছে, আদি ভরবেগের দ্বিগুণ হয়ে গেছে। তোমার প্রশ্নে চাইছে কি, ভরবেগ কতটুকু বাড়বে এটা চাইছে, কত পার্সেন্ট বাড়বে এটা চাইছে। তো বাড়ার যদি কথা বলে কি হবে, ভরবেগ বৃদ্ধি, ভরবেগ বৃদ্ধি কতটুকু, ভরবেগ বৃদ্ধি হচ্ছে P2 মাইনাস P1। যদি শতকরায় চাই নিচে হচ্ছে P1 ইন্টু 100%। ঠিক আছে, যদি শতকরাই বলে তাইলে নিচে আসবে কি P1, কারণ কি এটাই ছিল হচ্ছে আদিতে। তাহলে P2 ইকুয়ালস টু কত পাইছো? এত আমি যত ডিটেলসে লিখতেছি, যত আস্তে ধীরে লিখতেছি, তুমি কি এরকম করে লিখলে হবে? তাহলে তোমার পরীক্ষার সময় দিতে হবে কত, এটা কেটে গেলে দেখো থাকবে হচ্ছে 100%। 2P1 থেকে P1 বাদ গেলে একটা P1 কেটে দিয়ে দাস থাকবে হচ্ছে 100%। তোমার কি এত সুন্দর করে লেখার দরকার আছে? যদি আমার লেখা সুন্দর না, তোমার কি এত সুন্দর করে লেখার দরকার আছে? তুমি কি করবা, ঝটপট এটা দেখার পরে 300% দেখার পরে এখান থেকে কত পাইছো, 300% মানে হচ্ছে 3, আর যেহেতু বৃদ্ধি তার সাথে এক করে একবার লিখবে তুমি এইটা। একবার এটা লেখার পরে তোমার কি আসবে, এটা দেখার পরে এখানে কত বৃদ্ধি 2 না, সরি বৃদ্ধি বলছি, কত গুণ হয়েছে 2 গুণ না, তারপরে 1 বাদ দিবা, এখানে যত গুণ হবে তার থেকে 1 বাদ দিবা। 2 গুণ হয়েছে 1 বাদ দিলে থাকে কত, 1 মানে 100%। যদি এখানে 4 আসতো 1 বাদ দাও, তার মানে 300%। বোঝা গেছে? তাড়াতাড়ি যদি কেউ করতে পারে হবে করে ফেলবা, কোনো সমস্যা নাই। কারণ MCQ তুমি যেভাবে করো কোনো সমস্যা নাই। এই ম্যাথটা পুরো একটা ভুল ম্যাথ, এই ম্যাথটা কোশ্চেনই ভুল, এটা কিন্তু কোশ্চেন ভুল। এটা কোশ্চেনের সমস্যা। কি সমস্যা, এই 30 মিটার উচ্চতা থেকে যদি বস্তুটাকে ফেলে দাও, 3 সেকেন্ড পর তার গতিশক্তি কত, 3 সেকেন্ডের আগেই বস্তুটা ভূমিতে পড়ে যায়। তোমাকে আমি বিষয়টা বুঝাচ্ছি। এইটা হচ্ছে একটা 5 কেজির বস্তু, এইটা হচ্ছে ভূমি, ঠিক আছে? তো 30 মিটার উচ্চতা থেকে যদি তুমি ফেলে দাও, এটা ডিস্টেন্স হয় 30 মিটার, এইটা 2 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট কত জানি আমি ভুলে গেছি। 3 সেকেন্ডের আগে বস্তুটা ভূমিতে পড়ে যায়। তো 3 সেকেন্ডের আগে যদি বস্তু ভূমিতে পড়ে যায়, তাহলে বস্তুটা ততক্ষণে স্থির হয়ে যাবে, গতিশক্তি আর কিছু থাকবে না। এই প্রশ্নের একটা প্রবলেম হচ্ছে, সমস্যা। তারপরেও যদি কেউ সলভ করতে চাও 3 সেকেন্ডে করতে পারো। তুমি যদি নর্মালি করো তাহলে সম্ভবত আনসার আসে হচ্ছে, আমি ভুলে গেছি, 2160.9 বা এই টাইপের কিছু একটা আনসার আসবে। তুমি নর্মালি করে যদিও করতে যাও, এটা তোমার ক্যালকুলেশন করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন করতে তোমার এই গুণ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। ম্যাথ কঠিন না, ম্যাথ একদমই সহজ। তার সূত্র বসালেই হচ্ছে যে 3 সেকেন্ড পর তার বেগ কত, এটা বের করলেই হচ্ছে না। 3 সেকেন্ড পর বেগ কত, আমরা কি জানি, e স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2, এটাতে করলে হবে হ্যাঁ 2gh। তো এখান থেকে তুমি বের করবা ভির মান বের করবা, করার পরে কি করবা, আচ্ছা এই এটাতে করতেছি কেন, সরি সরি সরি, এত কঠিন তোমাদের বানাচ্ছি কেন, তাই তো মাথা ঘুরে গেছে আমারই। হ্যাঁ, তো এটা হচ্ছে u0 9.8 ইন্টু 3। তো এখান থেকে ভি এর মান পাইছো, তারপরে তুমি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, এটা করবো। এটা আমি করে দিলাম না, কারণ এই ম্যাথটাই সমস্যা, আর এটা একটু বিদঘুটে মানও আসে। তার চেয়ে বড় কথা ম্যাথটা মেইনলি সমস্যা, এই জন্য করে দিচ্ছি না। মানে বিদঘুটে মান আসলেও আমি করে দিতাম, কিন্তু ম্যাথটাই আসলে প্রবলেম। ঠিক আছে, তো চলো এটা একটু তাও এমনি প্র্যাকটিস করে রাখবা। 250 মিটার আচ্ছা উচ্চ হবে একটি ঝর্ণা থেকে
পানি মাটিতে পড়ছে। আচ্ছা, একটা ঝর্ণা আছে, ঝর্ণা এখন কেমনে আঁকাই, আমি তো এগুলো আঁকাইতে পারি না তেমন একটা। ঝর্ণা মনে করে এটা একটা ঝর্ণা, ঠিক আছে, এটা হচ্ছে ভূমি, ডিস্টেন্সটা হচ্ছে 250 মিটার। শক্তির আচ্ছা চাইছে কি দেখো, একদম সিম্পলি যদি আমি বলি 250 মিটার উপরে একটা ঝর্ণা আছে, এখান থেকে পানি ভূমিতে পড়তেছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় যখন পানি ছিল তার মোট শক্তি কি ছিল, মোট শক্তি ছিল mgh, তাই না। এখন এই পুরাটাই হচ্ছে যখন এই পানিটা এখানে চলে আসবে, এখানে আর বিভব শক্তি থাকবে, টোটাল শক্তি কি হয়ে যাবে, এই বিভব শক্তি পুরাটাই হয়ে যাবে কি গতিশক্তি, কারণ একটা বস্তুর মোট শক্তি সবসময় ধ্রুব থাকে। এখানে তার গতিশক্তি ছিল না, এখানে তার গতিশক্তি ছিল না, শুধু পুরাটাই বিভব শক্তি, আর এখানে এসে কি হয়ে যাবে, এই বিভব শক্তিটাই পুরাটাই হয়ে যাবে কি গতিশক্তি হয়ে যাবে। তাহলে তুমি কি লিখতে পারবা এখান থেকে, যে mgh ইকুয়ালস টু তুমি লিখতে পারবা হাফ এম ভি স্কোয়ার, তাই না। কারণ কি হচ্ছে, এইখানে যা বিভব শক্তি ছিল পুরাটা এখানে গতিশক্তি হয়ে যাচ্ছে। সেই ছোটবেলা থেকে এই টাইপের ম্যাথ করতেছো তোমরা, যে যদি এই স্থির অবস্থা থেকে এখানে একটা বস্তু পড়ে, এখানে যা তার বিভব শক্তি পুরাটাই তার কি হয়ে যায়, গতিশক্তি হয়ে যায়। দুই পাশ থেকে এম চলে গেল, ভি স্কোয়ার ইকুয়ালস টু থাকলো 2gh, গুণ করো 2 × 9.8 × 250, 2 × 9.8 করলে কত হয় 8, আচ্ছা 19.6 হয়, অনেকের জানা আছে, যদি কারো জানা না থাকে তার জন্য বলতেছি। গুণ করো 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 9 দুগুণে 18, 1 19। এখন দেখো দশমিক কয় ঘর পর একটা আছে, তাহলে একটা দাও, ইন্টু 250। তো এই যেখানে যেহেতু একটা শূন্য আছে, মানে 250 কে আমি কি এইভাবে লিখতে পারবো, আরো ছোট করে দিই যাতে সুবিধা হয় তোমার। 25 × 10, 10 দিয়ে এটাকে গুণ করলে হয়ে যাবে কত, 196, 196 × 25, ঠিক আছে। আশা করি এখন একটু বেশি ইজি হয়েছে। তো এখন তুমি কি করবা, এটা একটু গুণ করে দেখো, এখানে 196 আর 25 গুণ করে দেখো, এই গুণ সহজ গুণ, শূন্য কত 5 × 30 না, শূন্য হাতে থাকে 3, 5 × 45 আর 3 48 এর 8 হাতে থাকে 4, 5 × 5 আর 4 9, এখানে একটা শূন্য আসবে, 6 দুগুণে 12 এর 2 হাতে থাকে 1, 9 দুগুণে 18 এর 1 19 এর 9 হাতে থাকে 1, 2 কে 2 আর 1 3, তাহলে 0 0 9 18 1 19 হাতে থাকে 1, হ্যাঁ 4900, হ্যাঁ দেখো খুব সুন্দর একটা মান আসছে 4900। তাহলে ভি স্কোয়ারের মান 4900 হইলে ভি ইকুয়ালস টু কত, √4900, √4900 করলে কত হয় 70 মিটার/সেকেন্ড। কেমনে করলাম, এটাও তোমাদের হ্যান্ড ক্যালকুলেশনে বলছিলাম, যে 49 এর রুট করলে কত হয় 7, আর দুইটা শূন্য থাকলে রুটের ভেতরে সেটা হয়ে যায় একটা শূন্য, তাই না। তাহলে 70 মিটার/সেকেন্ড বোঝা গেছে। এটা আসছিল 23-24-এ, এইটা এটা খুবই সহজ ম্যাথ, তোমাদের পারা উচিত, তারপরেও করে দিচ্ছি, এটা তোমাদের পারা উচিত, একদম ছোটবেলার ম্যাথ, এটা ক্লাস 9-10 এর একটা ম্যাথ। স্থির অবস্থা থেকে 20 কেজি ভরের কোনো বস্তু একটি নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 3 সেকেন্ডে 6 মিটার/সেকেন্ড বেগ অর্জন করে। তাহলে তোমার এটা এইটুকু দেওয়া আছে, তোমার চাইছে 5 সেকেন্ড পর গতিশক্তি কত। তো গতিশক্তি বের করার জন্য তোমার দরকার কি, হাফ এম ভি স্কোয়ার, ভর দেওয়া আছে, 5 সেকেন্ড পর বেগটা তোমার লাগবে না, তুমি যদি 5 সেকেন্ড পর বেগটা বের করতে পারো তাহলেই তুমি গতিশক্তি বের করতে পারবা। তাহলে 5 সেকেন্ড পর বেগ বের করতে গেলে তোমার লাগবে কি, ত্বরণ বের করতে হবে, যেটা ত্বরণ বের করার জন্য তোমার এখানে সবকিছুই দেওয়া আছে। তাহলে ত্বরণ এ ইকুয়ালস টু কি বলো, ফর্মুলা কি পড়ছো ছোটবেলায়, ভি মাইনাস ইউ বাই টি। ভি কত, 3 সেকেন্ডে বেগ হচ্ছে কত 6, আর দিয়ে হচ্ছে শূন্য স্থির অবস্থা থেকে শুরু করছিল 3, তাহলে হচ্ছে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার ত্বরণ। তাহলে 5 সেকেন্ড পর বেগ v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই না। আদি বেগ 0, ত্বরণ কত 2, সময় হচ্ছে 5 সেকেন্ড, তাহলে কত আসলো এখানে 10 মিটার/সেকেন্ড। এখন তাহলে এখানে বসাও, তাহলে চলে আসবে হাফ, ভর কত 20 কেজি, ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে কত 10 স্কোয়ার, 10 স্কোয়ার, তাহলে 2 দিয়ে 20 কে কাটলে এখানে আসবে একটা 10,
থাকতে এখানে 100, তাহলে হয়ে যাচ্ছে কত 1000। 1000 জুল, কিন্তু তোমার চাইছে কত কিলো জুলে চাইছে না, তাহলে কিলো জুল মানে কত 1000 জুল মানে 1 কিলো জুল। ঠিক আছে, এটা সহজ ম্যাথ ছিল, একদম একটা সহজ ম্যাথ ছিল। এইটা আমি করে দিব না, এটা জিএসটি 21-22 আসছে, জেইউতে 2বার আসছে, কিন্তু এটা আমি করে দিব না। কেন দিব না? এটা হ্যান্ড ক্যালকুলেশনের একদমই জাস্ট ভিডিও চালু করবা, শুরুতেই এটা আমি দেখাইছি, একদম শুরুতেই এই ম্যাথটাই আমি দেখাইছি, কোনো চেঞ্জ না, একদম এই ম্যাথটাই দেখাইছি। ওইখান থেকে যদি কেউ না পারো ওইখান থেকে করবা, আর যারা পারবা কমেন্টে একটু কষ্ট করে আনসার বলবা। অনেকেই আসো কমেন্টে আনসার বলছো, এটা দেখে আমার ভালো লাগছে, যেগুলো আনসার বলতে বলছিলাম দেখছি, আমি কমেন্ট চেক করে দেখছি, অনেকেই বলছো যে আনসারগুলো দিছো, কমেন্টে এটার আনসার বলবা। কারণ এইটা আমি হ্যান্ড ক্যালকুলেশন সিরিজে পুরা ফিজিক্সের পুরা সব চ্যাপ্টারে দেওয়া আছে, সেখানে কাজ শক্তি ক্ষমতা চ্যাপ্টারের শুরুতে এই ম্যাথটা আমি করে দিছি। ঠিক আছে, আচ্ছা চলো তাইলে আর কি আছে। তো ভার কেন্দ্রের স্মরণ, এই বিষয়টা দরকার হয় না, সত্য কথা বলতে এটা পরীক্ষায় আসে না, প্রশ্ন ব্যাংকেও দেখবা তোমরা 1-2বার কোথাও 2-1বার আসছে, তাও জাস্ট তোমাদের একটু দেখাই যাতে কোনো প্রবলেম না থাকে যদি আসে আর কি, কারণ এটা কনসেপ্টুয়াল, তো কনসেপ্টটা জেনে রাখা ভালো। দেখো তুমি যখন কৃতকাজ বের করো, নরমালি তুমি কি জানো, W = তুমি কি বের করো mgh। এই এইচটা তুমি কি করো, এতদিন তুমি ম্যাথ করে আসছো কি ভূমি থেকে একটা বস্তু এরকম উচ্চতায় গেছে, তো এই ডিসটেন্সটা তুমি ভূমি থেকে এটা মাপছোর জন্য ভূমিকে তুমি কি ধরছো 0, ভূমি হচ্ছে 0 আর এই উচ্চতা হচ্ছে এইচ, তাহলে দুইটার ডিফারেন্স তুমি এতদিন বের করছো কি এইচ - 0 করে তুমি পাইছো এইচ। আবার আমি বলি, একটা বস্তুকে আমি এই যে একটু আগে একটা ম্যাথ করলাম না, 250 মিটার উপরে ছিল, ধরেন একটা বস্তু 250 মিটার উপরে আছে মানে কি, তার ভূমি থেকে উচ্চতা 250, তারপর ভূমিকে তুমি ধরছো 0, ভূমি 0-র সাপেক্ষে এটা হচ্ছে 250। ঠিক আছে, তো এখনো তোমার তাই করতে হবে যে আগে কোথায় ছিল আর এখন কোথায় আছে তার ডিফারেন্সটা বের করতে হবে, ওইটাই মেইনলি তোমার হচ্ছে এই এইচটা। ঠিক আছে, তো এইখানে কি হয়েছে দেখো, একটা ইট বা একটা বক্স এরকম শোয়ানো ছিল, সেটাকে আমি এরকম খাড়া করছি। ঠিক আছে, যখন শোয়ানো ছিল তখন তার ভার কেন্দ্র কোথায়, ভার কেন্দ্রটা ঠিক তার মাঝখানে, কোনো একটা সুষম বস্তুর ভার কেন্দ্র ঠিক তার মাঝখানে থাকবে। ঠিক আছে, তো একদম যদি মাঝখানে থাকে, এখন ভূমি থেকে তার উচ্চতাটা কত, তার এই উচ্চতা যদি সি হয় তাহলে ভূমি থেকে তার উচ্চতা কত c/2, বুঝা গেছে? এইটাকে যদি আমি এরকম খাড়া করি, খাড়া করলে তার এই ভার কেন্দ্র কোথায়, এখন এখানে না, এখন তার ভার কেন্দ্রের ভূমি থেকে উচ্চতা কত, ভূমি থেকে উচ্চতা হচ্ছে এই যে ভূমি থেকে উচ্চতা তার কত কি দিয়ে দেওয়া আছে, a দিয়ে, হ্যাঁ a/2, তাইলে তার ভার কেন্দ্রের স্মরণটা কত, আমরা ওই যে এতদিন ভূমির সাপেক্ষে করছি, কিন্তু এখন তো তার ভার কেন্দ্র ভূমিতে ছিল না, তাহলে ডিফারেন্সটা কত, এই যে দেখো a/2 - c/2। ঠিক আছে, এই যে ভার কেন্দ্রের স্মরণটা হয়েছে এখান থেকে এখানে, এই যে উলম্ব যে স্মরণটা এটুকু হয়েছে। ক্লিয়ার? তা সে দেখে রাখো, এখান থেকে একটা ম্যাথ অ্যাড করা আছে সম্ভবত, তো এটা বিরক্তিকর একটা ম্যাথ, কারণ কোথায় আসছিল এটা, ও এটাতে তো ক্যালকুলেটর ছিল, তাই তো বলি এটাতে ক্যালকুলেটর ছিল, খুলনাতে, তো খুলনা ইউনিভার্সিটিতে আগে ক্যালকুলেটর ছিল, এখনো সম্ভবত আছে। তো জাস্ট তুমি কি করবা, তুমি জানো কি W = mgh, তাহলে mg, এখন এই যে তুমি হচ্ছে কাজ করবা, তো কি হয়, ইটকে যদি তুমি শোয়ানো অবস্থা থেকে এরকম করো, শোয়ানো অবস্থা যদি করো তাহলে তার কি হয়, তার এই যে উচ্চতা h, এইটাকে যদি তুমি খাড়া করো, তার ভার কেন্দ্র কোথায় যায়, এটা হচ্ছে দৈর্ঘ্য l, তো ইটের ক্ষেত্রে তুমি মনে রাখবা l/2 - h/2, এইখানে প্রস্থের কোনো কাজ নাই। ঠিক আছে, এটার ক্ষেত্রে ওই আগে যেটা দেখালাম না, দেখো এটাতেও তাই হয়েছে, দেখো এই যে বি প্রস্থ ছিল, প্রস্থের কোনো কাজ হয়েছে, পুরাটাই হচ্ছে এই যে দৈর্ঘ্য তার অর্ধেক মাইনাস উচ্চতা তার অর্ধেক। ঠিক আছে, তাহলে মান বসে এটা ক্যালকুলেটরে সলভ করে রাখবা, তাইলেই হবে, কারণ এটা ক্যালকুলেটরে ছিল, এখানে ভোট দেওয়া আছে না, হ্যাঁ 2 কেজি 9.8, দৈর্ঘ্য হচ্ছে 0.24/2 মাইনাস 0.06/2। ঠিক আছে, এটা যত হবে সেটাই আনসার, কারণ এটা হাতে ক্যালকুলেশন করার দরকার নাই, জাস্ট কঠিন না, জাস্ট গুণ করলে আসবে, বাট সময় লাগবে। ঠিক আছে, তোমরা হাতে যদি পারো করবা। আচ্ছা, ক্ষমতা কর্মদক্ষতা, ক্ষমতা বা কর্মদক্ষতা বিষয়টা কেমন, ক্ষমতা হচ্ছে পি,
পি হচ্ছে কি W/T। একক সময়ে তুমি কতটুকু কাজ করতে পারবা সেটাকেই বলা হয় কি ক্ষমতা, একক সময়ে কৃত কাজ। এটা হচ্ছে মনে রাখবা কি একক সময়ে কৃত কাজ, একক সময়ে কৃত কাজ। হ্যাঁ, আর কর্মদক্ষতা হচ্ছে প্রদত্ত তুমি কতটুকু ক্ষমতা দিচ্ছ সেখান থেকে পাচ্ছ কতটুকু। তোমাদের তাপগতিবিদ্যাতেও পড়াইছিলাম কর্মদক্ষতা বিষয়টা কেমন, যে তুমি একটা সিস্টেমে তুমি কতটুকু খরচ করতেছো সেই খরচের তুলনায় তুমি কতটুকু পাচ্ছ, এই অনুপাতটাই রেশিওটাকেই বলা হয় কি কর্মদক্ষতা। ঠিক আছে, তো এগুলো দেওয়াই আছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে P=FV। এটা খুব ভালো করে মনে রাখবা, কারণ এইটা থেকেই আসে। তোমরা যেটা বাদ দিবা পড়বা না, মনে রাখবা না, দেখবো ওইগুলো থেকেই কোশ্চেন আসে, তাই না? তাই হয়। তো তোমরা আসলে ওইটাই তোমরা হচ্ছে ফাইন্ড আউট করতে পারো না যে আসলে কোনটা পড়তে হবে, বুঝলে গেছে? তো P=FV এটা খুব ভালো করে দেখবা। এই চ্যাপ্টার থেকে দুইটা জিনিস এক্সেপশনাল, এই দুটো জিনিসই বেশি আসে, EK=P²/2m আর P=FV। চলো, প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে তোলার জন্য কত ক্ষমতার পাম্প প্রয়োজন হবে? তো ক্ষমতা P= আমরা কি জানি W/T। তো W= কি জানি, এখানে যেহেতু উপরে তুলতেছি এই একটা H উচ্চতায়, তাহলে mgh নিচে T। তাহলে m এর মান কত? m এর মান হচ্ছে 10 লিটার মানে 10 কেজি ধরলাম, মানে 9.8, এটা হচ্ছে 10 নিচে প্রতি সেকেন্ডে বলছে। দেখো প্রতি সেকেন্ডে মানে 1, এটা একদম ইজি। 10 জন গুণ করলে কি 100, 9.8 এর সাথে 100 গুণ করলে হয়ে যাবে কত? 980 এত ওয়াট, 980 ওয়াট। এই যে দেখো এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, যে 23-24 আসছিল, তুমি তো একদম এইটা বের করে পাগল হয়ে যাবে, আরে শেষ 980 এ নাম্বার আনসার। কিন্তু এ কিন্তু আনসার না, এর একক কি? এর একক হচ্ছে জুল, কিন্তু তোমার ক্ষমতার একক হচ্ছে ওয়াট। ভুল আসলে এগুলাতেই হয়, ঠিক আছে? আচ্ছা, ওরে বাবা এত কিছু দেওয়া আছে। একটি দালানের ছাদের সাথে লাগানো 10 মিটার লম্বা একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত। এটা হচ্ছে দেওয়ালটা, এইটা হচ্ছে মই, এটা হচ্ছে মই, ঠিক আছে? মই হচ্ছে 10 মিটার লম্বা, ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, ঠিক আছে? 68 কেজি ভরের এক ব্যক্তি 12 কেজি ভরের জিনিস সহ, তাহলে টোটাল ভর কত? টোটাল ভর হচ্ছে তার ভর 68 কেজি, সে 12 কেজি ভর নিচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে? 80 কেজি হচ্ছে টোটাল ভর। 19.6 সেকেন্ডে মই বেয়ে ছাদে ওঠে, ওই ব্যক্তি কত ওয়াট ক্ষমতা প্রয়োগ করে? তো ক্ষমতা মানে কত বলো তো? ক্ষমতা P=W/T। ডাব্লুটা কত? ডাব্লু হচ্ছে mgh/T। এখন এখানে দেখো এইচ কিন্তু 10 মিটার না, এইচটা কোনটা? এইচটা হচ্ছে তোমার এই যে এইটা, তাহলে এটা কেমনে বের করবা? এইটা যদি 10 মিটার হয়, ভেক্টরে তোমাদের পড়ানো হয়েছে, এটা যদি 10 মিটার হয় তাহলে এইটা কত? 10 cos 30, আর এটা কি 10 sin 30। মনে পড়ে উপাংশের কথা? এটা যদি 10 হয়, এটা হচ্ছে 10 cos 30, এটা হচ্ছে 10 sin 30। sin 30 এর মান কত? না পারলে তোমাদের খবর আছে, sin 30 হচ্ছে হাফ, হাফ যদি হয় এখানে আসতেছে কত? 5 মিটার, ঠিক আছে? তাহলে বসাও, এখন তুমি মান বসালেই চলে আসবে 80 × 9.8 × 5, যদি করো, আর এখানে হচ্ছে 19.6। খুব সুন্দর মান দেওয়া আছে, দেখো তোমার হাতে ক্যালকুলেশন করার জন্য সব কিছু দেওয়া আছে। এটা দিয়ে এটা কাটলে কত আসবে? 2, এটা দিয়ে 80 কে কাটলে আসবে হচ্ছে 40, তাহলে 5 4 5 20, 200। কত ওয়াট চাইছে? তাহলে 200 ওয়াট, এই নাম্বার আনসার। বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আচ্ছা, শেষ। তো কাজ শক্তি চ্যাপ্টার আসলে হচ্ছে এই চ্যাপ্টারটার জিনিসপত্র খুব কয়েকটা টপিক, মাত্র 4-5টা টপিকের মধ্যে দেখা যাবে এই চ্যাপ্টার শেষ। কিন্তু এখান থেকে কিন্তু প্রত্যেক বছর কোশ্চেন হয়, তোমরা দেখলা জিএসসি কতগুলো প্রবলেম আমরা সলভ করলাম, ঠিক আছে? একদমই বেসিক প্রবলেম এখান থেকে নরমালি আসে, জাস্ট মাথা একটু ঠান্ডা রেখে করবা, তাহলেই দেখবা এখান থেকে পারবা। তাহলে ভালো থাকো, ভালো করে পড়াশোনা করো, আল্লাহ হাফিজ।